বারবার করে বার্তা দেওয়া হচ্ছে, একদম বিজেপির তরফে বার্তা দেওয়া হচ্ছে যে শান্তি যেন বজায় থাকে, এবং তার মধ্যেই এই হাওড়া শিবপুরে এরকম বোমাবাজির ঘটনা। শীর্ষেন্দুদা, গত 15 বছর ধরে একে সাধারণ মানুষ এবং বিরোধী দলের নেতা নেত্রীদের একটাই বড় ব্যাপার ছিল নিরাপত্তা। সেই নিরাপত্তা যে এখনো নেই, গতকালের সেই ঘটনাটা দেখিয়ে দিয়েছে চোখের সামনে। তরতাজা একজন যুবক, সে আত্মসহায়ক হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, সে একবারে মানে সামনে, চোখের সামনে, মানুষের সামনে সে ওরকমভাবে খুন হয়ে গেল। আজকে বিএনএসের 103, আগে যেটা 302 ছিল আইপিসির, সেই জায়গাতে আজকে যে জায়গাতে 10টা, রাত 10টা, আজকে আর কয়েক ঘন্টা বাদে 24 ঘন্টা হয়ে যাচ্ছে। কাকে গ্রেপ্তার করেছেন? ওখানে এসপি কি করছেন? আজকে সেন্ট্রাল বাহিনী আরো 2 মাস থাকবে সেই বাংলা কেন হবে? কেন ভারতবর্ষের মুখে আমাদের এই বাংলার এরকম যাবে, এই নিউজ যাবে যে আরো 2 মাস থাকবে? কই তামিলনাড়ুতে নেই, কই কেরালাতে নেই, কই আজকে যে সব জায়গাতে আসামে নেই? কেন? কিসের জন্যে? আমরা এই বাংলা চেয়েছিলাম। আজকে যে জায়গাতে যে পুলিশ বাহিনী ওখানে নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছেন না। কেন? সিসিটিভি দেখেন, সিসিটিভি সংরক্ষণ করছেন। আজকে রে কি করে চলে গেল? 5 দিন ধরে রে কি করছে? আজকে সেই জায়গা থেকে আপনারা করছেন। আজকে শিবপুরে বোমা পড়ছে, কোথায় পুলিশ? কোথায় সাধারণ মানুষ? তার বাড়ি বাড়ি দৌড়চ্ছেন, বাচ্চারা দৌড়চ্ছেন, মহিলাদের নিরাপত্তা নেই। কোন জায়গায় বাস করছি? এই প্রত্যাশা অনেক পূরণ, তার জন্য কিন্তু এই নতুন সরকার আসছেন। আর নতুন সরকার আসছেন, পুরনো সরকার গেছেন, তার মাঝখানেও গন্ডগোল করতে দেবেন কেন? কিসের জন্য দেবেন? প্রশাসন কি নেই? কেন? কোথায় গেল প্রশাসন? প্রশাসন কি চলে গেছে? এই নতুন সরকার আসার পর আবার প্রশাসন আসবে, সেটা কখনো হয়? আজকে প্রশাসনকে প্রশ্ন করছি, কেন নিরাপত্তা দেওয়া যাচ্ছে না? ভোটের আগে, ভোটের পরে, ভোট তো অনেক শান্তিতে হয়েছে। হ্যাঁ, আমরা এই ভোট দেখিনি। স্বাধীনতার পর যে শতাংশ ভোট পড়েছে এবং যে শান্তিতে ভোট হয়েছে, কিছুটা অশান্তি ছাড়া সেরকম আমরা দেখিনি। এ তো সবাই ইলেকশন কমিশনকে সাধুবাদ দিচ্ছেন, কিন্তু আজকে এই ইলেকশন কমিশন যে কথা বলছিলেন শান্তিতে ভোট হয়েছে, সবাই ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু এই ছবিটা সত্যি আমরা কেউ আর দেখতে চাই না। কিন্তু কেন হচ্ছে এই প্রশ্নটা আমাদের মনে থেকে যাচ্ছে। চণ্ডীপুরে ইতিমধ্যেই চন্দ্রনাথ রথের দেহ পৌঁছেছে তার বাড়িতে। আমার সঙ্গে আবার 3 প্রতিনিধি রয়েছেন। একদিকে চণ্ডীপুরে, সেখান থেকে আমার প্রতিনিধি শিবাশিস মৌলিক, অন্যদিকে একেবারে যেখানে এই খুনের ঘটনা ঘটেছে অর্থাৎ ঘটনাস্থল থেকে 2 প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। তবে শুরুতেই শিবাশিস। দেখো, শুরুতেই তোমায় বলি যে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি চণ্ডীপুরের ঈশ্বরপুরের কুলুপ এলাকা, অর্থাৎ যেখানে চন্দ্রনাথ রথের বাড়ি। চন্দ্রনাথ রথের বাড়ির এখানে একটি মাঠে জড়ো হয়েছেন এলাকার মানুষ, এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ এলাকায় কতটা জনপ্রিয় ছিল চন্দ্রনাথ রথ, যে তাকে শেষ বিদায় জানাতে এলাকার মানুষ, গ্রামের মানুষ, তারা দীর্ঘক্ষণ এভাবেই অপেক্ষা করছেন। আমি সন্দীপ সাধুকাকে একবার ছবিটা দেখাতে বলবো, যে আমরা দেখতে পাচ্ছি তার দেহ এখানে আনা হয়েছে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে এখানে একটা আয়োজন করা হয়েছে, এবং সেখানে যেভাবে সামিল হচ্ছেন মানুষ, তারা এগিয়ে যাচ্ছেন, তারা শোকস্তব্ধ, তারা কান্নায় ভেঙে পড়েছেন অনেকে, এবং দেহ নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গতকাল রাতে হঠাৎই যে ঘটনা ঘটেছে, তাকে যেভাবে খুন করা হয়েছে, রাত্রি আনুমানিক 10টা 20 নাগাদ এই ঘটনা ঘটেছে যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে, এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়েছে, একাধিক গুলি চালানো হয়েছে, এবং কার্যত তাকে যেভাবে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তার দেহ তার বাড়িতে এলো, যেখানে তার মা থাকেন, এবং তার প্রতিবেশীরা তাকে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এলাকার বাসিন্দারা তারা জড়ো হয়েছেন, তারা শেষ বিদায় জানাতে এখানে জড়ো হয়েছেন। সেখানে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যেমন রয়েছেন, অরাজনৈতিকভাবে এলাকার বাসিন্দারা তারা এসেছেন, কারণ এলাকায় তিনি বেশ জনপ্রিয়। শুধুমাত্র তার রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের জন্য নয়, তিনি ভারতীয় বায়ুসেনায় দীর্ঘদিন কর্মরত ছিলেন, এবং সেখান থেকে ভিআরএস নিয়ে তিনি আসেন। এরপর শুভেন্দু অধিকারীর সাথে তার যোগাযোগ গড়ে ওঠে। গত 5 বছর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে
শুভেন্দু অধিকারী ছিলেন সেখানে, তার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তার সহায়ক হিসেবে ছিলেন চন্দ্রনাথ রথ। এই মুহূর্তে তার দেহ এসেছে তার বাড়িতে একদম এবং শিবাশিস, এই মুহূর্তে চন্দ্রনাথ রথের দেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে চণ্ডীপুরে। একদম যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ, এলাকার মানুষ সেখানে জড়ো হয়েছেন। তবে যে তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে, একদম সিসি ক্যামেরা ফুটেজে তা ধরা পড়েছে কিভাবে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। আমি চলে যাব আমার প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থ, দেখো 50 সেকেন্ডের একেবারেই অপারেশন, এবং সেই 50 সেকেন্ডের মধ্যে কিভাবে কি খুনের ঘটনাটি ঘটলো সমস্ত বিষয়টা কিন্তু এলাকায় যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট হয়েছে। এবং যে সিসি ক্যামেরা ফুটেজ দর্শকরা দেখতে পাচ্ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একবারে গতকাল রাত্রিবেলা যখন চন্দ্রনাথ রথের গাড়ি ঢোকে এবং তার পরবর্তীকালে একেবারে গাড়িটা এখানে আটকানো হলো। আটকাবার পর একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে টার্গেট করে একবারে যাতে মৃত্যু নিশ্চিত হয় তার জন্য কিন্তু তাকে গুলি করে খুন করলো। এবং তার পরবর্তীকালে কিন্তু একবারে গোটাটা পূর্ব পরিকল্পনা মাফিক করে, অর্থাৎ গাড়ি নিয়ে এলো খুন করার জন্য, গাড়িটাকে নিয়ে চন্দ্রনাথ রথের গাড়ি আটকাবার জন্য, এবং তার পরবর্তীকালে তারা প্ল্যান বি হিসাবে অর্থাৎ পালানোর জন্য মোটর বাইক রেডি করে রেখেছিল। সেই মোটর বাইকে করে কিন্তু দুষ্কৃতীরা, বাদতায়ীরা তারা পালিয়ে গেল। অর্থাৎ গোটা ঘটনার অনেকদিন আগে থেকেই যে ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল, তাই সিসি ক্যামেরা ফুটেজ দেখলে বা ঘটনার যে পরপর যে বিষয়গুলো উঠে আসছে সেটা দেখলে একেবারে পরিষ্কার হচ্ছে। দেবস্মিতা, একদম পার্থ, ঠিক যেরকম বলছিল আমাদের প্রতিনিধি, গোটা ঘটনার ব্লুপ্রিন্ট আগে থেকেই তৈরি করা হয়েছিল এবং তাই জন্য পুলিশ যেরকম জানাচ্ছে যে পূর্ব পরিকল্পিত এই ঘটনা। তবে এই গোটা অপারেশনটা ঠিক কিভাবে চললো, আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেবস্মিতা, মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় আমরা রয়েছি। আমি প্রথমে ছবিটা তোমায় একবার দেখাই। তুমি দেখো যে রাস্তার, এই দোহারিয়ার যে রাস্তা, এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন চন্দ্রনাথের গাড়ি রাত 9:30 থেকে 10:45-টার মধ্যে যশোর রোডের দিক থেকে আসে এবং তার সোজা সামনে একটি ফ্ল্যাট রয়েছে, একটি আবাসনের মধ্যে, সেখানে তিনি যান। গতকালও এখান থেকে আসছিল এবং আসার পর আমি ক্যামেরা পার্সন ভগবানকে বলবো দেখানোর জন্য, দেখো এই রাস্তাটা ঠিক এই জায়গায় দোহারিয়া পেয়ারা বাগান বলে একটা আর একটি পাড়া রয়েছে, তার জন্য এই জায়গাটা, রাস্তাটা অন্য জায়গার থেকে তুলনামূলকভাবে পরিসরটা বড় রয়েছে, চওড়া রয়েছে। এই যে ফাঁকা জায়গাটা, একটা কারখানার বাইরে যে জায়গা, এখানেই আততায়ীরা একটা নিসান গাড়ি এবং সঙ্গে একটি বাইক নিয়ে দাঁড়িয়েছিল এবং তারা কিন্তু অপারেশনের বেশ কিছুটা সময় আগে থেকেই তারা এখানে দাঁড়িয়েছিল। চন্দ্রনাথের গাড়ি যখন এই যশোর রোডের থেকে এখানে পৌঁছায়, সঙ্গে সঙ্গে এখান থেকে ওই নিসান গাড়ি গিয়ে ওই গাড়িটিকে অবস্ট্রাকশন করে, চন্দ্রনাথের গাড়ি, এবং তারপরই এর পাশে দাঁড়ানো আততায়ীরা গাড়ি থেকে নামেন একজন এবং আরেকজন গিয়ে সোজা যে গাড়ির কাঁচ চন্দ্রনাথের, সেই গাড়ির কাঁচের মধ্যে বন্দুক সাঁটিয়ে তাকে গুলি করা হয়। এবং আমরা বারবার একটা কথা বলছি, চন্দ্রনাথের শরীরে যে বুলেটের ইনজুরি রয়েছে, যতগুলো রয়েছে, গাড়ির যে পেনিট্রেশন মার্ক রয়েছে কাঁচের মধ্যে, সেগুলো অতটা নেই। তার মানে বোঝাই যাচ্ছে যে কতটা ডেসপারেটভাবে ডেথ কনফার্ম করার জন্য শুধুমাত্র একটা জায়গায় বন্দুক সাঁটিয়ে গুলি করা হয়েছে এবং কোল্যাটারাল ড্যামেজ হিসাবে তার যে গাড়ির চালক তিনি জখম হয়েছেন। প্রাথমিকভাবে পুলিশি তদন্তে এমনটাই পাওয়া যাচ্ছে। সিসিটিভি ট্রেল দেখা হচ্ছে। অভিযুক্তরা ঘটনার পর, একজন অভিযুক্ত এদিক দিয়ে যশোর রোডের দিকে চলে গেল এবং আরেকজন অভিযুক্ত এই যে রাস্তা আমার ঠিক উল্টো দিকে, এটা সোজা রাজারহাট বাদুর দিকে গেছে, এই দিক দিয়ে গেছে বলেই এখনো পুলিশ সূত্রে খবর। পুলিশ আধিকারিকরা প্রত্যেক জায়গায় সিসিটিভি ফুটেজ দেখছেন এবং তারা আশাবাদী খুব দ্রুত তারা এই সেন্সেশনাল খুনের ঘটনার কিনারা করতে পারবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।